প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং রেনাটার সৌজন্যে আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। দর্শক, আজকে আমরা বিশেষভাবে বসেছি একটা বিশেষ আয়োজনে, তা হচ্ছে বিশ্ব অ্যাজমা দিবস উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান, যেখানে আজকে আমাদের সাথে কথা বলতে উপস্থিত আছেন আমাদের দেশের একজন প্রখ্যাত বক্ষব্যাধি বিশেষজ্ঞ। আমাদের সাথে আছেন ডাক্তার মাহবুবুল ইসলাম, সিনিয়র কনসালটেন্ট রেসপিরেটরি মেডিসিন, পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে এসেছি ওয়ার্ল্ড অ্যাজমা ডে, বিশ্ব অ্যাজমা দিবস নিয়ে কথা বলতে। এই যে বিশ্ব জুড়ে অ্যাজমা রোগী বাড়ছে আস্তে আস্তে, সেটার প্রভাব আমরা আমাদের দেশেও দেখছি। তো সেই প্রেক্ষিতে প্রথমে একটু জানতে চাই, এই যে অ্যাজমা বা হাঁপানি, এই রোগটি আমাদের দেশের কত বড় স্বাস্থ্য সমস্যা? অ্যাজমা এবং হাঁপানি এই একই কথা। এই রোগগুলো কিন্তু দিন দিন বাড়ছে বাংলাদেশে, সারা বিশ্বেই বাড়ছে, বাংলাদেশে প্রেক্ষাপটে আরও বেশি, দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে বাংলাদেশে বাড়ছে। তার কারণ হলো যে দৈনন্দিন আমাদের যে বাস্তব জীবন, এই জীবনের মধ্যে মানুষ বাড়ছে, এনভায়রনমেন্টাল পলিউশন বাড়ছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বাড়ছে, যার কারণে এই প্রকোপ দিন দিন বেড়েই চলছে এবং একটা বড় সমস্যা বাংলাদেশ স্বাস্থ্য ব্যবস্থায় আমরা দৈনন্দিন ফেস করছি। এই যে আপনি আপনার ব্যক্তিগত চেম্বারে প্র্যাকটিস করছেন, সেখানে এই ধরনের রোগী আসছে, আমরা যারা বক্ষব্যাধি নিয়ে কাজ করছি আমরাও দেখছি যে মনে হয় অ্যাজমা রোগীর সংখ্যা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। বিশেষ করে এই যে আবহাওয়া পরিবর্তন হচ্ছে, সেখানে রোগী বাড়ছে, বিভিন্ন ধরনের রোগ হচ্ছে, রোগের পরবর্তী সময় দেখা যাচ্ছে তাদের অ্যাজমার মতো কিছু উপসর্গ নিয়ে আসছে। তো আপনার কাছে কি মনে হচ্ছে আমাদের দেশের বর্তমান অবস্থাটা কীরকম? আমরা তাদের স্বাস্থ্য ব্যবস্থা, আমরা যে দৈনন্দিন যে প্র্যাকটিস করি, বক্ষব্যাধির সংখ্যা 40 ভাগেরও বেশি, শতকরা 40 ভাগেরও বেশি। এখন যে 40 ভাগের মধ্যে এর মধ্যে সব শ্বাসকষ্ট বা অ্যাজমা আসলে অ্যাজমা নয়। কিছু আছে সর্দি কাশি, হাঁপানি, সাইনোসাইটিস এবং ভাইরাল ইনফেকশন, কিছু আছে অ্যাজমা। কিন্তু দুঃখজনক হলো সত্য, এই অ্যাজমাটা আসলে টাইমলি ডায়াগনোসিস হয় না এবং এর কোনো বয়স নেই। বাচ্চা থেকে বুড়ো এবং মাঝ বয়সী সবার এই অ্যাজমা হচ্ছে এবং পুরুষ মহিলা সবারই অ্যাজমা হচ্ছে, কিন্তু ডায়াগনোসিসটা ডিলে হচ্ছে। তো ওভারঅল যদি বলতে চাই, আমাদের দৈনন্দিন প্র্যাকটিসে আমরা যারা বক্ষব্যাধি বিশেষজ্ঞ আছি, প্রতিদিনই আমরা এই নিয়ে আমরা ডিল করছি এবং একটা মাঝারি রকমের সমস্যা বলে আমাকে মনে হচ্ছে। তো এই যে বিশ্ব অ্যাজমা দিবস পালিত হচ্ছে সারা বিশ্ব জুড়ে, আমাদের দেশেও হচ্ছে এবং বাংলাদেশ লাং ফাউন্ডেশন এই ক্ষেত্রে বিভিন্ন ধরনের আলোচনা অনুষ্ঠান থেকে শুরু করে অনেক ধরনের আয়োজনই করছে। তো সে ব্যাপারে একটু জানতে চাই, এই অ্যাজমা দিবসটি যে পালিত হচ্ছে, এই অ্যাজমা দিবসের পিছনের গল্পটা কি? অ্যাজমা দিবসের গল্পটা হলো আসলে এটা শুরু হয়েছে আসলে 1998 সালে। এইটা স্পেনের বার্সেলোনা ওখানে একটা কনফারেন্স ছিল, সেটা বাংলা ফোরাম ফর ইন্টারন্যাশনাল রেসপিরেটরি সোসাইটি একটা ওয়ার্ল্ড অ্যাজমা মিটিং করেছিল। ওখানে 35টা কান্ট্রির বক্ষব্যাধি বিশেষজ্ঞরা সমবেত হয়েছিলেন। ওই সময় বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করার সময় অ্যাজমাটা উঠে আসে এবং ওই দিনই ডিসিশন হয় যে প্রতি বছরের মে মাসের প্রথম মঙ্গলবারে বিশ্ব অ্যাজমা দিবস পালিত হবে। এটাই ওর পিছনের গল্প এবং সেই থেকেই এটা পালিত হচ্ছে এবং বাংলাদেশেও পালিত হচ্ছে এবং এটাকে কোঅর্ডিনেট করছে গ্লোবাল ইনিশিয়েটিভ ফর অ্যাজমা, গিনা একটা অর্গানাইজেশন আছে, সবসময় করছে। উদ্দেশ্যটা হলো এটাই, উদ্দেশ্য হলো যে অ্যাজমা সম্বন্ধে অ্যাওয়ারনেস বৃদ্ধি করা সারা পৃথিবীতে, 1 নম্বর। 2 নম্বর হলো অ্যাজমাকে জানা, অ্যাজমা সম্বন্ধে জানা, অ্যাজমা আসলে কী, কেন হচ্ছে, রুগীও জানতে হবে, রুগীর অ্যাটেন্ডেন্টও সবাইকে জানতে হবে। 3 নম্বর হলো অ্যাজমা তাড়াতাড়ি ডায়াগনোসিস করে ট্রিটমেন্টের আওতায় আনা এবং অ্যাজমা সম্বন্ধে যত চিকিৎসা এবং যত পরীক্ষা নিরীক্ষা আছে চিকিৎসা পদ্ধতিকে আপডেট নলেজ রাখা এবং থ্রু আউট দ্য হোল ওয়ার্ল্ডে একই ধরনের চিকিৎসাটা চালু করা। আচ্ছা, তো এই বছর পালিত হচ্ছে একটা বিশেষ প্রতিপাদ্য নিয়ে, সে ব্যাপারে একটু জানতে চাই। এবছর খুব একটা ইম্পর্টেন্ট জিনিস প্রতিপাদ্য হচ্ছে যে অ্যাক্সেস অফ ইনফ্লামেটরি ইনহেলার্স ফর অ্যাজমা পেশেন্টস টু অল। ইট ইজ দ্য কারেন্ট নিড। এই বছরের বাস্তবতায় আমরা জানি যে অ্যাজমা একটা শ্বাসনালীর প্রদাহ। তো প্রদাহটা হওয়ার কারণে শ্বাসনালী ফুলে যায়, শ্বাসনালীর মধ্যে অধিক সিক্রেশনস হয় এবং শ্বাসনালী চিকন হয়ে যায়। সাথে সাথে শ্বাসনালী যে আমাদের মাসেলগুলো আছে, সেই মাসেলগুলো কনস্ট্রিকশন হয়ে যায়। এই 3টা মিলিয়ে শ্বাসনালীতে নিঃশ্বাসের যাওয়া আসা, অক্সিজেন ঢোকা এবং কার্বন ডাই অক্সাইড বের করা খুবই কষ্টকর হয়ে যায় এবং এইটার কোনো কিন্তু বয়স নাই।
সেই প্রি স্কুল চিলড্রেন এজ ওয়েল অ্যাজ মিডল এজ ওল্ড এজ সব সময় সব রোগীদেরই অ্যাজমা হতে পারে, আচ্ছা, শ্বাসকষ্ট হতে পারে, শ্বাসকষ্ট রোগে ভুগতে পারে। তবে সব শ্বাসকষ্টই যে অ্যাজমা তা নয়, সেটা ডায়াগনোসিস করে চিকিৎসার আওতায় আনতে পারলে এই অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগে যেহেতু ইনফ্লামেশন আছে, ইনফ্লামেশনটা কমারে ইনফ্লামেশনটা কমানোর জন্যই অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ ইনহেলার সবার জন্য অ্যাক্সেস থাকার জন্য এবারে প্রতিপাদ্য বিষয় আলোচিত হয়েছে। একটা ব্যাপার, তাহলে কেন হচ্ছে না, এইটা আমরা কেন পাচ্ছি না? একটা হলো যে আমাদের এইখানে যে আমাদের যে দেশ বা মিডল ইনকাম কান্ট্রিতে এর অ্যাওয়ারনেসটা কম অ্যাজমা সম্বন্ধে। 2 নম্বর হলো এই ড্রাগটা আসলে সহজলভ্য নয় সব জায়গায়। আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে এটা কিন্তু সব অনেক কোম্পানি করে আমরা পাই, কিন্তু যদি কস্ট দিকে দেখি তাহলে আমাদের যারা শহরে থাকি গ্রামে থাকি সবারই একটা মানে এই যে একটা ফিনান্সিয়াল স্ট্রেন আছে, কস্টটা অনেকে পারে না, যে দামটা আসে দামটা দিয়ে এই ওষুধটা অ্যাভয়েড করতে পারে না, অ্যাফোর্ড করতে পারে না। যার কারণে কি হয়, এইটাকে আরও যাতে অ্যাফোর্ড করতে পারে, যাতে এটাকে সবার মধ্যে আনতে পারে, সব মানে রুরাল এরিয়ায়, আরবান এরিয়ায়, গরিব এবং ধনী সবার মধ্যে অ্যাক্সেস করতে পারে। এই জন্যই এই অ্যাওয়ারনেসটাকে বাড়ানোর জন্যই এই বছরের প্রতিপাদ্য বিষয় হলো অ্যাক্সেস অফ অ্যান্টি ইনফ্লামেটরি ইনহেলার্স ফর অ্যাজমা পেশেন্টস টু অল। ইট ইজ দি আর্জেন্ট নিড ফর দি সিচুয়েশন রাইট নাও। অবশ্যই, যেহেতু এটা বলা হচ্ছে যে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং অবশ্যই একদম এই ইনহেলার যেটা প্রদাহ নিরোধী ইনহেলার এটি ব্যবহার করতে হবে। কিন্তু আমাদের দেশে আপনি বলেছেন যে মানুষের মধ্যে একটা ধারণা আছে, কিছু কিছু ভীতিও কাজ করে। সেই ভীতির মধ্যে থেকেও একটু জানতে চাই যে সাধারণ মানুষের মনোভাব কেমন, তারা কি মনে করে যে অ্যাজমা রোগটি বলতে আসলে কি বোঝায়? অ্যাজমা রোগ যে একটা কমপ্লেক্স ফেনোমেনন, একটা সিনড্রোমের মতো, এটা কিন্তু একটা পার্টিকুলার কোনো রোগ না। তো এটা প্রথমে জানতে হবে যে কেন হয়। কেন হয় সেটা হলো আপনার একটা হলো যে সাম জেনেটিক ফ্যাক্টরস কিছু কাজ করে, কোনো ক্ষেত্রে কোনো ক্ষেত্রে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর কাজ করে, কিছু আদার ফ্যাক্টরস আছে সেগুলোর মধ্যে ফুড টুড বলেন, যা কিছু বলেন, কেমিক্যালস, ড্রাগস। তো এখন যেটা জেনেটিক ফ্যাক্টর, সেই ক্ষেত্রে যদি মনে করেন যে মায়ের যদি অ্যাজমা থাকে তাহলে বাবার যদি অ্যাজমা থাকে, দুইজনের একজন অ্যাজমা থাকলে দ্যার ইজ এ চান্স অফ 25% অ্যাজমা ফর দি অফস্প্রিংস। কিন্তু এখানে একটা মজার বিষয় আছে যে মার বা বাবার যদি অ্যাজমা থাকে তাহলে যে পরবর্তী জেনারেশনের সব বাচ্চার অ্যাজমা নাও হতে পারে, হয়তো একটা জেনারেশন 2টা জেনারেশন বাদ দিয়ে হতে পারে, এরকম হতে পারে। আবার হতে পারে যে 3টা বাচ্চা আছে এর মধ্যে একটা অ্যাজমা হয়ে গেছে, একটা মজার জিনিস আছে, আর 2টো কিন্তু অ্যাজমা হয়নি, একটা জেনেটিক ফ্যাক্টর। আদার ফ্যাক্টর হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। একটা হলো ইনডোর পলিউশন, একটা আউটডোর পলিউশন। ইনডোর পলিউশনটা আমাদের দেশে একটা বিরাট রোল প্লে করে, কারণ আমাদের বাসার মধ্যে যে আমরা যারা থাকি এর মধ্যে আমার বাসার মধ্যে কিছু ডাস্ট আছে, হাউস ডাস্ট মাইট আছে, ধুলাবালু আছে, ফিউমস আছে, বায়োমাস গ্যাস আছে, যেগুলো আছে এগুলো রান্না করার থেকে যেটা আসে এগুলোর কারণে হতে পারে ইনডোর পলিউশন। 2 নম্বর হলো আউটডোর পলিউশন যেটা আছে, যেমন বাতাসে যে ধুলাবালু এবং ফিউমস এবং পোলেন্স এবং আমার যে এখন যে বায়ু দূষণ, এর মধ্যে যে পার্টিকুলার ম্যাটার 2.5 এর উপরে যেগুলো আছে, ওজন, বিভিন্ন রকম ভেতরে, এছাড়া ভাইরাস, বিভিন্ন রকম ব্যাকটেরিয়া, এগুলো ঢুকে ইনফ্লামেশন তৈরি করে। তো সেই ক্ষেত্রে ইনহেলার ইজ দি রাইট ট্রিটমেন্ট। এখন ইনহেলারটা মধ্যে মানুষের ভীতটা কেন, যে প্রশ্ন করে রোগীরা এসে প্রথম চেম্বারে প্রশ্ন করে, স্যার এটা আমার কতদিন ইউজ করতে হবে? তো ইনহেলারটা এমন একটা জিনিস যে জিনিসটা সরাসরি শ্বাসনালীর ভিতরে দেওয়া হয় এবং এইটা খুব মাইক্রো ডোজে যায়। মাইক্রো ডোজে গেলে খুব অল্প ডোজে বেশি কাজ করে এবং এটা সরাসরি করে দেখেই শ্বাসকষ্ট উপশম হয়। এবং যারা করে তারা আমরা প্রেসক্রিপশন করে দিলে আমরা লিখে দিই যে চলবে, এটা অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগটা চলবে। তখন ওরা করে কি 1 মাস 2 মাস পরে ওরা দে ফিলস বেটার। তো যার কারণে ওরা করে কি 2 মাস পরে আর আমাদের ফলো আপে আসে না আসে করার কারণে হয় কি আবার অ্যাজমা অ্যাটাক নিয়ে আসে। ইভেন এই ইনহেলারটার সম্বন্ধে এই সংস্কৃতি মানে এই কুসংস্কারটা সারা বাংলাদেশে কেন সারা এই দক্ষিণ পূর্ব এশিয়ায় আছে। তো আজকের দিবসের প্রতিপাদ্য বিষয় হলো এটা ওয়ার্ল্ড অ্যাজমা ডেতে, যে এইটা সম্বন্ধে যে সংস্কৃতিটা আছে, যে ভুল ধারণা আছে, এটা দূর করা। এবং ইনহেলারটা যে কোনো বয়সে যে কোনো কেউ, ইভেন প্রেগনেন্ট লেডিও ইউজ করতে পারে, তাতে মায়ের এবং বাচ্চার কোনো ক্ষতি হবে না। ধন্যবাদ। তো এই চিকিৎসা পদ্ধতি ইনহেলার, এই ব্যাপারটি আসলেই সত্য যে অনেকেই ভয় পায় যে
এটি ব্যবহার করলে পরবর্তী সময় আবার কি হবে, এবং সাধারণত যে সমস্যাটা আমরা শুনতে পাই একজন চিকিৎসক হিসেবে, রোগী এসে বলে আমি যে এটা ব্যবহার করব আমি তো এটা মনে হয় কোনোদিন ছাড়তে পারবো না, এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের যারা ফার্মেসিতে এই ওষুধ বিক্রেতা আছে তারা এই ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করে। এর পাশাপাশি আমরা এটাও দেখি যে পল্লী চিকিৎসকরা তারা বিভিন্ন ধরনের ঔষধগুলো দেয় এবং তারা বলে যে আপনি এটা খান, এটা খেলে আপনার হয়তো এই ওষুধটা ব্যবহার করতে হবে না। এই ব্যাপারে বিশেষজ্ঞ হিসেবে আপনার মতামতটা একটু জানতে চাই। আপনার বক্তব্য সঠিক, আপনি যা বলেছেন এটাই, যে আমরা আসলে তৃণমূল পর্যায়ে অ্যাজমার রোগটা যে কি সেইটা আমরা পৌঁছাতে পারি না। রোগীকে আসলে বলতে হবে যে অ্যাজমা একটা বিভিন্ন জিনিস কারণে হয়, বিভিন্ন ফ্যাক্টর, ট্রিগার ফ্যাক্টর আছে, এটা একটা ক্লিনিক্যাল সিনড্রোম, এটা কোনো ডিজিজ এন্টাইটি না যে এইটা দিয়েই আমি ভালো হয়ে যাবেন, যে আমি নিউমোনিয়া হলাম অ্যান্টিব্যাকটেরিয়াল ট্রিটমেন্ট দিয়ে নিউমোনিয়া ভালো করে দিলাম, এরকম না। মাল্টিপল ফ্যাক্টরস কাজ করে, এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস কাজ করে, জেনেটিক ফ্যাক্টর কাজ করে, দুটো জন্য এক হয় তখন আরও বেশি এক্সারবেশন হয়, আদার ফ্যাক্টরস আছে। তো সেইগুলোর জন্য পেশেন্টকে বুঝিয়ে বলতে হবে যে এই ইনহেলারটা আপনার জন্য অ্যান্টি ইনফ্লামেটরি, শ্বাসনালীর প্রদাহ কমাবে এবং যতদিন পর্যন্ত আপনি ব্যবহার করেন ততদিন পর্যন্ত আপনি ভালো থাকবেন। সেটা আপনার লাইফ লং হতে পারে। এখন প্রশ্ন হতে পারে যে লাইফ লং একটা ওষুধ ইউজ করা দুইটা অসুবিধা হতে পারে। একটা হতে পারে যে কস্ট এফেক্টিভ কিনা, 2 নম্বর হলো যে এইটা আমার কোনো ক্ষতি করবে কিনা। কিন্তু আমরা ইনহেলারের যে ওষুধগুলো এখন ইউজ করি সেই ওষুধগুলোর এত মাইক্রো ডোজে থাকে, খুব কম ডোজে থাকে, যেটার কারণে মতো ইনহেল করলে ওই মাইক্রোডোজকে কমিয়ে প্রথমে ইনিশিয়াল ডোজতে আরও কমিয়ে মিনিমাম ডোজে ইউজ করতে, রেগুলার যদি ইউজ করা হয়, কন্টিনিউয়াস অ্যান্টিইনফ্ল্যামেটরি ড্রাগ ইউজ করা হয়, তাহলে নিয়ার নর্মাল লাইফ লিড করতে পারবে, স্বাভাবিক জীবনযাপন করতে পারবে, ওয়েল কন্ট্রোল, টোটাল কন্ট্রোল, ওয়েল কন্ট্রোল হয়ে যাবে এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। সুতরাং সে যে বুঝতে পারবে যখন, তখন কিন্তু সে নিজেই ওষুধটা ইউজ করবে। বলার একটা মানে এক ব্যাপার আছে এবং তৃণমূল পর্যায়ে আমাদের বলতে হবে এবং রোগীকেও বুঝাইতে হবে যে স্টাডি। জি অবশ্যই, আমরা এ নিয়ে আরও কথা শুনবো। এখন একটি বিরতির সময় হয়েছে। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। আজকে আমরা বিশ্ব অ্যাজমা দিবস উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠানে আছি, যেখানে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার মাহবুবুল ইসলাম, সিনিয়র কনসালটেন্ট রেসপিরেটরি মেডিসিন, পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল। আমরা অ্যাজমা দিবসে এই ইনহেলারের কথা বারবার শুনছিলাম এবং এই ইনহেলারের ব্যবহারের সাথে যে কথাটি একটু আগে বলছিলাম যে ঔষধগুলো গ্রহণ করতে তারা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে, সেক্ষেত্রে ইনহেলার ব্যবহার করার ক্ষেত্রে নিয়ম কানুন আছে ইত্যাদি ইত্যাদি, অনেকে এটাতে খুব একটা অভ্যস্ত হতে চায় না। তো এই ক্ষেত্রে একটু জানতে চাই, ঔষধগুলো কি পার্শ্ব প্রতিক্রিয়া কম করে? যেহেতু এগুলো ঔষধ অল্প সময় ব্যবহার করতে হয়, সাথে সাথে কাজ হচ্ছে, তাহলে কেন সেগুলো রেখে আমরা ইনহেলারকে দিচ্ছি? আমি প্রথমেই বলেছি যে ইনহেলার যে ওষুধগুলো ইউজ করা হয়, অ্যান্টি ইনফ্ল্যামেটরি যে মেডিসিন ইউজ করা হয়, সব মাইক্রো ডোজে থাকে। ট্যাবলেটে কিন্তু আরও বেশি, 1000 গুণ বেশি থাকে। তো আর ট্যাবলেটগুলো কিন্তু আপনার খেলে পার্মানেন্ট রিমেডি হবে না। ধরেন একটা যদি অ্যান্টিলিউকোট্রাইন অ্যান্টাগনিস্ট খায়, সেটা ধরেন যেদিন খাবে ওদিন ভালো থাকবে, তারপরে একটা অ্যান্টিবায়োটিক লাগতে পারে, সেখানে অন্য ব্রঙ্কোডাইলেটর খাইতে পারে, সেটাও কিন্তু লাগবে। তো যেহেতু আমরা এই এনভায়রনমেন্ট থেকে বের হতে পারছি না, ইনডোর পলিউশন, আউটডোর পলিউশন, জেনেটিক ফ্যাক্টরস কম্বাইন্ড অল, এটা যে বাড়তে পারছেন, সেই জন্য আমাদের এই ওষুধটাকে আমি প্রথমেই বলেছি যে কন্টিনিউয়াসলি আমাদের মোটো থাকবে যে লো ডোজে তাকে মেনটেনেন্স দিয়ে তা আপনাকে স্টেপ, প্রথমে যে ডোজে স্টার্ট করেছিলাম সেই ডোজ থেকে আস্তে আস্তে স্টেপ ডাউন, সিমটম কম থাকলে ডাউন করে মিনিমাম ডোজ তাকে কন্টিনিউ লাভ করতে হবে। এইভাবে তো হবে। ট্যাবলেট খেলে আবার অ্যাজমা বাড়বে, সে ট্যাবলেটে তো কোনো রিমেডি নেই, শুধু ট্যাবলেট আমার নেই, বরং ইনহেলারে রিমেডি আছে। ইনহেলার সরাসরি কাজ করে, ডাইরেক্টলি এয়ারওয়েতে কাজ করে এবং এতে তাড়াতাড়ি রিলিফড হবে। এই কারণে ইনহেলেশন থেরাপি সারা পৃথিবী চলছে, এটা সায়েন্টিফিক বৈজ্ঞানিক অনেক প্রমাণ আছে, এভিডেন্স বেসড। দেখা গেছে ট্যাবলেটের চেয়ে ইনহেলার থেরাপি ইজ দ্য রাইট চয়েস ফর অ্যাজমা। জি অবশ্যই, নিশ্চয়ই আমাদের দর্শক এই মেসেজটি বুঝতে পারছে যে কতটা গুরুত্বপূর্ণ এই যে এই ইনহেলারের ব্যবহার। ইনহেলারের ব্যবহার করছি অ্যাজমাতে, এবং অ্যাজমার ব্যাপারেও একটা ধারণা আপনি দিয়েছেন যে অ্যাজমা কিভাবে হচ্ছে। তো অ্যাজমার উপসর্গের ক্ষেত্রে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয়। কারো ক্ষেত্রে দেখা যায় কাশি ভালোই হতে চায় না, কারো শ্বাসকষ্ট থাকে, কারো দেখা যায় যে সবই একসাথে থাকে। তো ব্যাপারে একটু জানতে চাই যে আসলে উপসর্গগুলো কিভাবে আসতে পারে।
কাশি শ্বাসকষ্ট আমি প্রথমেই বলেছি সবচেয়ে কমন প্রবলেম সারা পৃথিবীতে এবং বাংলাদেশে আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ায় এর প্রকোপ বেশি। সেটার জন্য আমি বললাম প্রথমেই যে আমাদের মাল্টি রিস্ক ফ্যাক্টরস আছে। এখন সব কাশি সব শ্বাসকষ্টই অ্যাজমা নয়, এটা বুঝতে হবে। এবং অ্যাজমা কিন্তু আগে ধারণা ছিল যে একটা সার্টেন এজে শুরু হয়, যে ছোটোবেলা থেকে শুরু হয়, তারপরে মিডল এজে আসলে তারপর ভালো হয়ে যায়। বৃদ্ধদের অ্যাজমা হয় না, কিন্তু এখন কিন্তু পাল্টে গেছে। অ্যাজমা কিন্তু যেহেতু বলেছি জেনেটিক ফ্যাক্টর একটা আছে, 2 নম্বর হলো যে অ্যাজমা কিন্তু জন্মের পর থেকেই শুরু হতে পারে। কিন্তু দুঃখজনক বলে সত্য যে 4 বছর 5 বছরের বাচ্চাগুলোকে অ্যাজমা ডায়াগনোসিস করা খুব ডিফিকাল্ট। এখানে ব্রঙ্কিওলাইটিস বিভিন্ন রকম ভাইরাল ইনফেকশন থাকে, সেই সব ক্ষেত্রে আপনার ডিফিকাল্ট। কিন্তু 5 বছরের উপরে বাচ্চাগুলোকে যদি আমরা ফলো আপ করি, সেখানে আপনি যে সিমটম কথা বলছেন, সাইনগুলো বলেছেন, কী কষ্ট বা ছোটো বাচ্চাগুলো শিশু বাচ্চাগুলো আমাদের কাছে আসবে, এটা সবচেয়ে বেশি ইগনোরড এবং এদেরই বেশি ডিস্ট্রাকশনে পরবর্তীতে সাফার করে। এবং এইখানে একটা বিরাট গ্যাপ আছে, এই গ্যাপটাকে কিন্তু ধরে আনার জন্য, ব্রিজ করার জন্যই কিন্তু আজকে ওয়ার্ল্ড অ্যাজমা ডে পালিত হবে 5 তারিখ সারা বিশ্বব্যাপী। সেটা হলো শিশু প্রি স্কুল গোয়িং শিশুগুলোকে অ্যাজমা ডায়াগনোসিস রাইট টাইমে নিয়ে আসতে হবে। কীভাবে করতে হবে? সিমটমটা হলো বাচ্চাটা হয়তো কাশতেছে, ড্রাই কাফ, এবং এই কাশতেছে কখন কাশতেছে? রাতে ঘুমানোর পর কাশতেছে, একটু খেলতে কাচ্ছে, একটু হাসতেছে কাশতেছে, একটু ধুলাবালুর মধ্যে গেছে কাশতেছে, একটা পুতুল নিয়ে খেলছে কাশতেছে, কার্পেটে খেলা করছে কাশতেছে। তখন সন্দেহ করতে হবে যে এই বাচ্চাটার হিস্ট্রি নিয়ে দেখতে হবে যে এই বাচ্চাটার কখন কাশি হয়। এইভাবে থাকলে তাকে অ্যাজমা সাসপেক্ট করতে হবে। এবং তার সঙ্গে মা বাবার কাশি ছিল কিনা দেখা যাবে, হিস্ট্রিতে দেখা যায় যে মা বাবার অ্যাজমা ছিল। তাহলে এই জেনেটিক ফ্যাক্টর প্লাস এই যে কন্ট্রিবিউটিং আদার ফ্যাক্টরস আছে, এতে তাড়াতাড়ি করে ডায়াগনোসিসে আনতে হবে। এবং একই জিনিস হয়, শ্বাসনালীর ভিতর হয় প্রদাহ হয়, ইনফ্লামেশন হয়, এক্সেস মিউকাস সিক্রেশনে একটা টিউবটাকে একদম ব্লক করে দেয়, তার সঙ্গে মাসলগুলো স্প্যাজম হয়। তখন সেই ক্ষেত্রে আমরা তাড়াতাড়ি অ্যান্টি ইনফ্ল্যামেটরি যদি ড্রাগ দিতে পারি, তাহলে কিন্তু তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। এই অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগটাই আমাদের গ্যাপ, আমরা কিন্তু বাচ্চাদের কখনো লিখতে চাই না, সাহস পাই না। ইভেন আমাদের দেশে যারা ফিজিশিয়ান আছে আমরা এটা লিখি না, আমরা মনে করি যে অ্যাজমা বোধহয় অ্যাডাল্ট বড়দের অ্যাজমা, কিন্তু ছোটদের বেশি হয় না। কিন্তু আসলে না, ওইখান থেকে চিকিৎসা শুরু করতে হবে। তো অ্যাজমা রোগের ক্ষেত্রে আগে বলা হতো যে উপসর্গ দেখে এই রোগটি নির্ণয় করা হচ্ছে, কিন্তু ইদানিং বক্ষব্যাধি বিশেষজ্ঞরা বলছেন যে না, অ্যাজমা রোগ নির্ণয় করার জন্য কিছু যন্ত্রপাতি আছে, কিছু পরীক্ষা নিরীক্ষা আছে। সেই ব্যাপারে একটু জানতে চাই। প্রথমেই ডায়াগনোসিস করতে গেলে প্রথমে হিস্ট্রিটা খুব ইম্পর্ট্যান্ট। 1 নাম্বার হিস্ট্রি নিতে হবে, এবং এর সাথে ফ্যামিলি হিস্ট্রি নিতে হবে, সিমটমগুলো দেখতে হবে, পেশেন্টকে দেখতে হবে। দেখার পরে পরীক্ষা নিরীক্ষা যদি আমরা করি, তো সেই ক্ষেত্রে আমরা যেহেতু অ্যালার্জি জনিত অসুবিধা, সেজন্য আমার রক্তের একটা কমপ্লিট ব্লাড কাউন্ট করতে পারি, একটা টোটাল আইজি দেখতে পারি, স্পেসিফিক আইজিও দেখতে পারি, এবং তার সঙ্গে আমরা স্কিন টেস্ট করে দেখতে পারি স্কিনে কোনো হাইপারসেন্সিটিভ অ্যালার্জি আছে কিনা। জিহ্বার মধ্যে আমরা অ্যান্টি অ্যালার্জেন দিয়ে দেখতে পারি শ্বাসকষ্ট হয় কিনা। তারপর আমরা আরও পরীক্ষা করতে পারি, স্পাইরোমেট্রি, এক্সরে, এগুলো করতে পারি। আচ্ছা, লাং ফাংশন টেস্ট, কিন্তু লাং ফাংশন টেস্টটা সাধারণত একটু বড় হইলে করা হয়, বাচ্চাদের করা যায় না। বাচ্চাদের ক্ষেত্রে অন্য অন্য টেস্টগুলো করে দেখা যায়। তো লাং ফাংশন টেস্ট, স্পাইরোমেট্রি আমরা কমনলি আমাদের রুটিন প্র্যাকটিস এটা করি। এছাড়া আরও কিছু মার্কার্স আছে, মানে ইনফ্ল্যামেটরি মার্কার্স, সেগুলো করেও আমরা ব্লাডে দেখতে পারি যে এটা কোন ধরনের অ্যাজমা এবং কোন ওষুধে কাজ করবে এবং কোনটা দিতে হবে। সেই সব ক্ষেত্রে যদি আমরা সেগুলো পজিটিভ পাই, তাহলে আমরা তখন সেই ক্ষেত্রে আমরা অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইনহেলারের সাথে আমরা কিছু অ্যাডজুভেন্ট ইউজ করি, তার সঙ্গে আমরা বায়োলজিক্সও ইউজ করতে পারি, লাগতে পারে ডিফিকাল্ট ট্রিট অ্যাজমা। তো এই যে অ্যাজমা রোগটি হচ্ছে, এবং সেক্ষেত্রে বিশেষ করে আপনি যে চিত্রটি একটু আগে বলছিলেন যে বুঝতেই পারে না অনেকে যেটি অ্যাজমা কিনা, এবং অবশ্যই এক্ষেত্রে যারা একটু বলবো যে সোশিও ইকোনমিকভাবে একটু খারাপ অবস্থায় আছে, তাদের ক্ষেত্রে এই সমস্যাটি হয়। কারণ তারা যখন সমস্যা হয়, তাদের একটা সাধারণ প্রবণতা হচ্ছে তারা নিকটস্থ ফার্মেসিতে যাচ্ছে এবং ওষুধ গ্রহণ করছে, এবং এই ওষুধ গ্রহণের পিছনে একটা বড় ব্যাপার হচ্ছে তারা নেবুলাইজেশন গ্রহণ করছে। তো আপনি কি মনে করেন যে যখন খুশি তখন নেবুলাইজেশন ব্যবহার করাটাই নিরাপদ কিনা? অবশ্যই নিরাপদ নয়। নেবুলাইজেশন আমরা আসলে কোভিড-19-এর পরে আমরা ডিসকারেজ করছি। নেবুলাইজেশন সাবস্টিটিউট বাংলাদেশে বা পৃথিবীতে নতুন ওষুধ বের হয়েছে, সেটা হলো ইনহেলার। সেটাও ইনফ্লেমেটরি ইনহেলার এবং ব্রঙ্কোডাইলেটর কম্বিনেশন। সেটা শর্ট অ্যাক্টিং ব্রঙ্কোডাইলেটর, তার সঙ্গে একটা লো ডোজ ইনহেলার কোলেস্টেরল থাকতে পারে। সেটা দিয়ে যদি আমরা ম্যানেজ করতে পারি, তাহলে নেবুলাইজেশন কখনোই যাব না। কারণ নেবুলাইজেশন দিলে এইটার
ইনফেকশন ক্যারি করে, এক আচ্ছা। নম্বর। 2 নম্বর হলো হ্যাঁ, এবং এইটি তো অনেকে দেখা যায় যে ফার্মেসিতে একটি মেশিন দিয়ে অনেকে শেয়ার করছে এবং এটা কিন্তু ওই যে একটা নেবুলাইজার মেশিনের মধ্যে কিন্তু কোনো সময় মানে স্টেরিলিটি হয় না, স্টেরিলিটি মেনটেন করা হয় না, একটা দিকে অনেকে করতেছে, যেমন একজনের ইনফেকশন আরেকজন ছড়াচ্ছে, এই একটা বিরাট ব্যাপার। 2 নম্বর হলো আমরা এখন কিন্তু আমাদের রিসার্চে বেরিয়ে আসছে, আমরা কিন্তু এখন বাংলাদেশের যারা পালমোলজিস্ট আছি আমরা কিন্তু বাচ্চাগুলোকে যখন আসে, আমরা বাচ্চাদের জন্য এবং বড় যারা আসে, আমরা কিন্তু একটা ইমিউনাইজেশন হিস্ট্রি নেই। এবং এখন আমাদের যে দেশের যে এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্টে কিন্তু আমরা গত কয়েক মাস পর্যন্ত, কত এক বছর পর্যন্ত আমরা কিন্তু ফুসফুসের রোগের জন্য আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে, এত কঠিন কঠিন রোগগুলো আসতেছে, ইনফ্লামেশনগুলো আসছে, নিউমোনিয়া আসতেছে। সেক্ষেত্রে আমরা একটা অ্যান্টিভাইরাল ফ্লু শট, ইনফ্লুয়েঞ্জা ফ্লু শট দিয়ে দিলে এই ফ্লু শটটাকে ইনফ্লামেশনটাকে এক্সাজারবেট না করতে পারে। মন্টেলিউকাস নামে একটি ঔষধ আছে, বিভিন্ন কোম্পানির আছে এবং ফার্মাসিউটিক্যালস কোম্পানি, এবং যথেষ্ট সহজলভ্য। বিশেষ করে একটি প্রবণতা ইদানিং আমরা দেখতে পাই যে কোনো রকম ঠান্ডা সর্দি ইত্যাদি লাগলেই একটি করে মন্টেলিউকাস গ্রহণ করছে, 2 দিন 3 দিন 5 দিন গ্রহণ করছে। আপনি কি মনে করেন এটি কি অ্যাজমা বা হাঁপানি রোগী ছাড়া অন্যদের ক্ষেত্রে নিরাপদ, বা অ্যাজমা রোগীদের ক্ষেত্রে কতটুকু প্রয়োজন এটিও জানতে চাই। অ্যাজমা রোগীদের জন্য আসলে প্রথমেই বলতে হবে অলওয়েজ অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস। মন্টেলিউকাস হলো একটা অ্যাডজুভেন্ট ড্রাগ। এইটা আমরা সাধারণত যদি অ্যালার্জিক রাইনাইটিস থাকে বা রক্তে যদি ইসোনোফিল কাউন্ট বেশি থাকে তখন আমরা দিয়ে থাকি, কিন্তু এইটা যে সবসময় সেফ তা নয়। এটাকে দিলেও আপনি দিতে পারেন, টিল কন্ট্রোল হয়ে গেলে এটাকে অফ অন করতে হবে এবং সবসময় না দেওয়াই ভালো। যারা এই যে মন্টেলিউকাস খাচ্ছেন এদের ক্ষেত্রে কিন্তু একটা ওয়ার্নিং সাইন হলো এটা কিন্তু এটার সাইড এফেক্ট আছে। ওষুধ কোম্পানি যা বলুক আর না বলুক, তারা হয়তো বলে স্যার এটা কোনো সাইড এফেক্ট না, কিছু নাই। সাইড এফেক্ট অবশ্যই আছে, কিছু সাইকোলজিক্যাল আপসেট করে, ডিপ্রেশন করে, মানে এক্সাইটেশন করে, হ্যালুসিনেশন করে এবং অনেক সুইসাইডাল টেন্ডেন্সিও করতে পারে। সুতরাং এই ওষুধগুলো যেটা ক্ষতি করে সেগুলো আমরা কেন রেগুলার আমরা অ্যাজমা রোগী ছাড়া, ইন্ডিকেশন ছাড়া কেন ইউজ করবো? সুতরাং আপনাকে জুডিশিয়াস হতে হবে যখন আমি মন্টেলিউকাস ইউজ করবো। হ্যাঁ, করবো একজন হিসাবে, এটা ওয়ার্ল্ড ওয়াইড প্র্যাকটিস করা হয়, কিন্তু জুডিশিয়াল ইউজ হতে হবে এবং সেটি অবশ্যই বিশেষজ্ঞ পরামর্শ অনুযায়ী করা উচিত। আমরা এই নিয়ে আরও কথা শুনবো, আবার একটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। আজকে আমরা বিশ্ব অ্যাজমা দিবস উপলক্ষে কথা বলছি। আমরা একটু একটু করে জানছি অ্যাজমা রোগের কারণ, অ্যাজমা রোগের চিকিৎসা কোন দিকে কিভাবে করতে হবে, এবং কথা বলতে আমাদের সাথে অতিথি হিসাবে আছেন ডাক্তার মাহবুবুল ইসলাম। আমরা অ্যাজমা রোগের বিভিন্ন ওষুধের কথা শুনছিলাম। ওষুধের ক্ষেত্রে একটি কথা বলা হয় যে এটি সিঁড়ির ধাপের মতো নিয়ম মেনে চলতে হয়, তো এই সিঁড়ির ধাপটি একটু জানতে চাই, এটি আসলে কি জিনিস? অ্যাজমা ট্রিটমেন্ট ম্যানেজমেন্টের হলো ধাপে আমাদের সবচেয়ে মুখ্য জিনিস। যখন আমরা একটা রোগী দেখি, রোগীটাকে আমরা প্রথম দেখে আমরা একটা অ্যাসেস করি যে রোগীটা কী অবস্থা আছে, তার সাইন সিমটম, তার ক্লিনিক্যাল পিকচার, ব্লাড পিকচার, ল্যাবরেটরি ফাইন্ডিংস এবং ওই যে রেসপিরেটরি ফাইন্ডিং, সবগুলো আমরা দেখে আমরা আমাদের ধাপে 1, 2, 3, 4 এরকম ধাপ আছে, ধাপে ধাপে চিকিৎসা করি এবং যেই ধাপে এটা সেট হয় সেই ধাপে ওই পেশেন্টটাকে আমরা দেওয়ার চেষ্টা করি। এখন ধরেন একটা পেশেন্টে যদি আমার চেম্বারে আসলো, আমি হিস্ট্রি নিলাম, আমি দেখলাম তার ব্লাড পিকচার, তার ল্যাবরেটরি ফাইন্ডিংস এবং তার রেসপিরেটরি ফাইন্ডিংস, তার ক্লিনিক্যাল ফিচার্স দেখার পরে আমি স্টেপ 3-তে আমি আনলাম। স্টেপ 3-তে যে চিকিৎসাগুলো আছে আমরা সাধারণত দিয়ে থাকি, যেমন একটা কর্টিকোস্টেরয়েড, তার সাথে আমরা ইনহেলার, তার সাথে আমরা লং অ্যাক্টিং ব্রঙ্কোডাইলেটর, একটা মন্টেলিউকাস দিয়ে থাকি। কখনো কখনো আমরা একটা ব্রঙ্কোডাইলেটর অ্যাড করি। এগুলো দেওয়ার পরে তার সঙ্গে আমরা একটা নতুন জিনিস দিই যে আমরা ইন এডিশন টু দ্যাট এগুলো দেওয়ার পরে একটা স্টেপ সেট করে দিই এবং একটা ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট প্ল্যান করে দিই রোগীকে, বলে দিই যে আপনি এইভাবে থাকেন এবং আপনি আমার কাছে 2 উইকস পরে আসেন। 2 উইকস ইউজ করার পর যখন পেশেন্ট দেখি যে সিমটমগুলো কমতেছে, এরকম 2 মাস 3 মাস যদি এরকম কথা থাকে, 3-4 মাস পর আমরা স্টেপ ডাউন করি, স্টেপ 3 থেকে স্টেপ 2-তে নিয়ে আসি। আচ্ছা। আর যদি পেশেন্টের যে কোনো সময় এক্সারবেশন খারাপ হয় তাহলে এসকেলেশন করি, উপর দিকে 3 থেকে 4-এ নিয়ে যাই, সেখানে আরও কিছু ওষুধ যোগ হয়,
যেমন ওরাল স্টেরয়েড যোগ হতে পারে, এবং এগুলো দিয়ে যদি করতে পারি তাহলে স্টেপ আপ স্টেপ ডাউন করে একটা ম্যানেজমেন্ট প্ল্যান দিয়ে থাকি, এবং রুগীকে আমাদের সাথে একটা কনস্ট্যান্টলি যোগাযোগ রাখতে বলি, এবং বলি যে আমরা কখনো ওষুধ বন্ধ করবেন না। সব কিছু দেওয়ার পরেও যদি কোনো ক্ষেত্রে আমরা ম্যানেজ করতে না পারি, এটা আমরা একটা গিনার গাইডলাইন ইউজ করি। এই গাইডলাইন্স করে আমরা শেষে একদম কোনো মতেই পাচ্ছি না, তখন সেই সব ক্ষেত্রে আমরা নতুন যেটা আসছে গাইডলাইনে স্টেপ কেয়ার প্যাটার্নে, যে আমরা বায়োলজিক্স যদি অ্যান্টি অ্যালার্জিক বেশি থাকে, ইসোনোফ্যালগন বেশি থাকে, তাহলে আমরা বায়োলজিক ইউজ করে পেশেন্টকে সেটা 3 উইকসলি বা 2 উইকসলি অথবা মান্থলি দিয়ে আমরা এটাকে কন্ট্রোল করে এনে আবার স্টেপ ওইভাবে রেখে আর স্টেপ ডাউন করতে থাকি। জি, ধন্যবাদ। আমরা এই যে শুনছিলাম যে স্টেপ আপ এবং স্টেপ ডাউনের যে ব্যাপারটি রয়েছে, এবং সেটি অবশ্যই রোগীকে বুঝতে হবে, এবং রোগী বুঝার ক্ষেত্রে দেখা যায় একটা বাধা কাজ করে। শিক্ষিতরা যত সহজে বুঝে, অশিক্ষিতরা এত সহজে খুব একটা বুঝতে পারে না। তো এই ক্ষেত্রে আপনি কি মনে করেন এটি অ্যাজমা নিয়ন্ত্রণে কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি করতে পারে? হ্যাঁ, অবশ্যই পারে, কারণ ব্যাপার হচ্ছে যে আসলে পেশেন্টকে জানতে হবে অ্যাজমা সম্বন্ধে। অ্যাজমার কি, কেন হয়, কিভাবে ওষুধ বাড়াতে হবে, কিভাবে কমাতে হবে, অ্যাজমা পেশেন্ট এডুকেশন লাগবে। পেশেন্ট এডুকেশন ইজ ওয়ান অফ দ্য পার্ট অফ ট্রিটমেন্ট, পেশেন্ট ম্যানেজমেন্ট। তো এখানে তো আমাদের প্রতিবন্ধকতা হয়ই। হ্যাঁ, এই প্রতিবন্ধকতা হওয়ার কারণেই কিন্তু আমরা ট্রিটমেন্ট ফেলিওর হয় এবং পেশেন্ট একুট এক্সারবেশন নিয়ে তো আসে। আর আমরা যেটা আমাদের দুঃখের বিষয় হলো আমরা ডেইলি প্র্যাকটিসে আমরা রোগীকে এক্সপ্লেইন করি না, আমরা এটা ফিজিশিয়ানরা দায়ী। আর পেশেন্টও কিন্তু যখন দেখে যে ভালো হয়ে গেছে, তাহলে আমি দেখি না এত দামি ওষুধ 1 মাস বন্ধ করে দেখি, বন্ধ করার পরে 1 মাস পরে কিন্তু চলে আসে। অথবা একটা প্রেগনেন্ট ছিল না একটা লেডি, তো প্রেগনেন্ট হয়ে গেলো, তখন ভয়ে ভয়ে কিন্তু ইনহেলারটা বন্ধ করে চলে অ্যাকুট এক্সারবেশন নিয়ে আসে। কিন্তু আমাদের এটা বলতে হবে, কিন্তু প্রতিবন্ধকতা হওয়ার আগেই বলতে হবে যে আসলে এই ওষুধগুলো আপনার প্রেগনেন্সি সেভ, অথবা বলে দিতে হবে, আমি তো লিখে দিই যে প্রেগনেন্সি যদি আসে তাহলে আপনি আমাকে ইনফরমেশন করবেন, তাহলে আমি ওষুধ ডিএসকেলেট করে দেবো, কমিয়ে বারে ঠিক করে দেবো। আর বলে দিতে হবে পেশেন্টকে যে অ্যাজমা পেশেন্টের জন্য অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইনহেলার ইজ দ্য মেইন ট্রিটমেন্ট, এবং এটা বন্ধ করা যাবে না, এবং এটা ডেলিভারি হওয়ার পরও করতে হবে। এটা সেফ ফর ইউ অ্যান্ড ফর ইয়ার পেশেন্ট চিলড্রেন। কিন্তু এই সময় যে আপনি খুব সঠিক একটি কথা বলেছেন যে এই সময় দেখা যায় অনেক গর্ভবতী নারীরা তার ইনহেলারটা বন্ধ করে দিচ্ছে, এবং অনেক ক্ষেত্রেই পরামর্শ ছাড়া। এবং পাশাপাশি আমরা এটাও দেখি যে অনেক অন্যান্য বিশেষজ্ঞরাও বুঝতে পারে না যে এইটি আসলে কতটা গুরুত্বপূর্ণ। তো এই ক্ষেত্রে একজন সাধারণ রোগী এবং একজন গর্ভবতী নারী দুইজনের মধ্যে কি কোনো পার্থক্য আছে যে কাদের ক্ষেত্রে অ্যাজমা কন্ট্রোলের বাইরে চলে যাওয়ার ঝুঁকি বেশি? অবশ্যই যখন প্রেগনেন্সি হয় তখন তো বডির অনেক চেঞ্জ হয়ে যায়, তো চেঞ্জ হয়ে গেলে সেই ক্ষেত্রে কিন্তু অ্যাজমেটিক পেশেন্টের এক্সারবেশনটা খুব বেশি হয়। আর এটা একটা মজার জিনিস হলো, যখন প্রেগনেন্ট হয় একটা মহিলা, তখন তার যদি অ্যাজমা থাকে সে যদি রেগুলার যে ড্রাগ খেত, তারপর একটু এক্সারবেশন হতে পারে না, ফার্স্ট ট্রাইমাস্টারে বেশি হতে পারে, বাট সেকেন্ড ট্রাইমাস্টারে আর মজার ব্যাপার হলো অ্যাডাপ্ট করে নিতে পারে এবং কমে যায় ইনহেলার থেরাপি নেওয়ার পরে। থার্ড ট্রাইমাস্টারে যেহেতু আবার তখন তার ডেলিভারির আগে আগে কিন্তু বেড়ে যেতে পারে। কিন্তু পেশেন্টকে একটা সুন্দর করে বলে দিতে হবে যে আপনি প্রেগনেন্ট হয়েছেন, আপনার অন অফ থাকতে পারে, আপনি এভাবে এভাবে করবেন এবং এভাবে ফলো আপ করেন, ড্রাগ বন্ধ করতে পারবেন না, এবং এই ড্রাগগুলো আপনার জন্য সেফ, আপনার বাচ্চার জন্য সেফ। তার মানে তো একটা চিকিৎসার পাশাপাশি ফলো আপটা দরকার। কিন্তু ওই পেটে দেখেন যে একটা রেগুলার পেশেন্ট, সে মহিলার কিন্তু আবার এত এক্সারবেশন নাও হতে পারে যদি সে রেগুলার করে। প্রেগনেন্সি একটা স্পেশাল কন্ডিশন, তাকে স্পেশালি অ্যাডভাইস এবং স্পেশাল ম্যানেজমেন্ট দিয়ে চিকিৎসা করতে হবে। ড্রাগ একই, কিন্তু তার কাউন্সেলিংটা বেশি হতে হবে এবং ফলো আপটা বেশি হতে হবে। অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি তুলে ধরার জন্য আপনাকে আলাদাভাবে একটু ধন্যবাদ জানাচ্ছি। গর্ভবতী নারীর পাশাপাশি আরেকটি সমস্যা আমরা দেখি যে যারা বয়স্ক, তাদের ক্ষেত্রে যে অসুবিধাটা হয় তা হচ্ছে তারা ইনহেলারটা ঠিকমতো গ্রহণ করতে পারে না, যেহেতু এখানে একটা টানার ব্যাপার রয়েছে। তো তাদেরকে অনেক ক্ষেত্রে স্পেসার দেওয়া হয়। এই ব্যাপারটি একটু জানতে চাই, এটি আবার কি জিনিস? স্পেশাল একটা ডিভাইস, যে ডিভাইসটা ইনহেলারের সাথে সেট করে দেওয়া হয়। আমি যদি নিয়ে আসতাম দেখাতে পারতাম, তো আনিনি, এটা আমরা ইউজ করি চেম্বারে। তো এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, কারণ একটা ইনহেলার যখন আমরা একটা প্রেসক্রিপশন করি, তখন ইনহেলারটাকে মানে যখন ইনহেল করতে হবে তখন সিনক্রোনাইজ করতে হবে। তো আমাদের যারা হচ্ছে বাচ্চা এবং
যারা বয়সী যারা বুদ্ধবাসী 60-70 এদের কিন্তু এই কোঅর্ডিনেশনটা কিন্তু ইনহেলার টেকনিকটা ওনারা ঠিকমতো অ্যাডপ্ট করতে পারেন না, এই জন্য স্পেসার দরকার। তবে স্পেসার কিন্তু আসলে সবার জন্য দিলে আরও ভালো যদি করতে পারে, কিন্তু এটা অনেকটা এক্সট্রা একটা পার্ট, অনেকে ইউজ করতে চায় না। তো এই জন্য একটা রোগীকে সেট করার আগে ঠিক করতে হবে, রোগীর সাথে কাউন্সিল করতে হবে যে আপনাকে আমি অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ দেবো, সেইটা আপনাকে খেয়াল রাখতে হবে যে ড্রাগটা দেবো সেই ড্রাগটা উনি পারবেন কি না, এক নাম্বার তাকে বুঝাই দিতে হবে। যদি বলেন না আমি এটা পারবো তাহলে আমরা ইনহেলার এমডিআই দেবো, যদি না পারি তাহলে ক্যাপসুল আছে যেটা ডিপিআই, সেই ডিপিআইটা দিব। ডিপিআইটা রিলেটিভলি ইজিয়ার কিছুটাই, তখন সেখানে কিন্তু স্পেশাল ইউজ দরকার হয় না, সেই জন্য ডিপিআই। তো সাধারণত আমি দেখছি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সে যেটা আমি দেখি যে আমার কাছে যত রোগী আসে যারা ওল্ড এজ তারা কিন্তু ওই ডিপিআইটা প্রেফার করে। হ্যাঁ, ওরা পারে না যেন শ্রম করে হয় না, এবং তাও রেজাল্ট ভালো, কিন্তু বলে দিতে হবে ডিপিএস করার পরে আপনি ভালো করে কুলি করবেন, মুখটাকে ওয়াশ করে দেবেন। সেটা এমডিএতেও করতে থাকে, ডিপিআইতে একটু বেশি করতে থাকে, ড্রাগ রিপোজিশনটা মানে মোরাল ক্যাপিটালতে বেশি হয়। আর হলো যে যারা ইয়াং মেয়েরা যারা ইউনিভার্সিটি কলেজে পড়ে ওদের অনেক অ্যাজমা আছে, ইভেন আমাদের ডাক্তারদেরও অনেক অ্যাজমা আছে। তো ওনারা কিন্তু আমার কাছে ইনহেলার চায় না, ওরা কয় ডিপিআই চায় অনেকে, যেইটা আমার ওয়ালেটে রাখতে পারি ব্যবহার করতে পারি, ওইটা কেউ চেনে, অনেকে চেনে অ্যাজমা দেখলে হয়তো আমার স্পেশালি আমার একটু ডিভ্যালুয়েশন হতে পারে, সুতরাং আমি ওইটা ইউজ করবো। তো এইটা হলো আপনাকে রোগীকে কাউন্সেলিং করতে সে বুঝতে হবে, এবং রোগীর চয়েস অনুযায়ী একই ধরনের ডিভাইস ওনার পছন্দ মতো দিতে হবে, যেটা ওনার জন্য সুইটেবল এবং কস্ট এফেক্টিভ। অবশ্যই এ নিয়ে আমরা আরও কথা শুনবো, আবার একটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। বিশ্ব অ্যাজমা দিবস উপলক্ষে আজকের বিশেষ আয়োজনে আমাদের সাথে আছে ডাক্তার মাহবুবুল ইসলাম। আমরা অ্যাজমা নিয়ে কথা শুনছিলাম। তো অ্যাজমা চিকিৎসার ক্ষেত্রে বিভিন্ন ধরনের ওষুধের কথা যেমন শুনছিলাম, আপনি একটি কথা বলছিলেন বায়োলজিক্স, এই ব্যাপারে একটু জানতে চাই, এই জিনিসটি আসলে কি? বায়োলজি একটা মলিকুল, যে মলিকুলটা যুগান্তকারী পরিবর্তন অ্যাজমা চিকিৎসা এনেছে, বাট বায়োলজি কিন্তু সবার জন্য নয়। এটা হলো আমাদের বডিতে কিছু কেমিক্যাল মেডিয়েটার্স আছে, এবং এটা আমরা ডিফারেন্সিয়েট করি, আইডেন্টিফাই করি কোন সব পেশেন্টরা আমাদের লাগে না, সেটা যে যার আইজিএল লেভেল বেশি এবং আরও ওই যে ইন্টারলিউকিন 5 আছে, বিভিন্ন রকম মেডিয়েটার্স আছে, ওগুলো যদি বেশি থাকে সেই ক্ষেত্রে অ্যাজমাটা আনকন্ট্রোল থাকে। কন্ট্রোল রেগুলার যে ড্রাগ দেয় সেটা আগে পারি না, দেওয়া হয় না, কিন্তু সেই সময় সেই ক্ষেত্রে আমরা মডার্ন চিকিৎসা, আধুনিক চিকিৎসায় বায়োলজিকের গুরুত্ব খুব বেশি, এবং এইটা দিয়ে কিন্তু কন্ট্রোল করে ফেলা যায়, যে রোগীকে নর্মাল লাইফে আনা যায়। কিন্তু দুঃখের বিষয় হলো এই বায়োলজিক্স বাজারে যেটা পাওয়া যায়, আমাদের বাংলাদেশে একটাই পাওয়া যায়, সেটা খুব কস্টলি, এবং এটা প্রতি মাসে দেওয়া লাগে একবার করে, এবং এটা অনেকের জন্য অ্যাফোর্ড করা যায় না, সেজন্য সাধারণ রোগীরা এটা নিতে পারে না। সেজন্য রোগীর সাথে আমরা কনসাল্ট করি কোন রোগীকে আমরা দিতে পারবো, সেটা দিয়ে যদি উনি রেগ্রি করেন তখন আমরা দিই। তবে এটা যুগান্তকারী একটা পদক্ষেপ অ্যাজমা চিকিৎসায়। তো এটি নিয়ে তো অনেকের এই ধারণা আছে যে একবার নিলেও কাজ হয়ে যাবে, দুইবার নিলেও কাজ হয়ে যাবে, ব্যাপারটা কি সত্য কিনা? না, ব্যাপারটা এরকম সত্য না, একবার নিলে দুবার নিলে হবে না, এটা সবসময় নিতে হবে। আমরা পিরিয়ডিক আমরা ওই মার্কারগুলো মেপে দেখি, দেখে তারপর আবার যদি দেখি যে হয় তখন অন্তত প্রতি মাসে একটা 6 মাস 8 মাস নিলে হয়তো 1 বছর ভালো থাকেন, কিন্তু তার মানেই না যে সে জীবন ভালো হবেন, সেটা তাকে বলে দিতে হবে আগেই। জি, মানে এটি হচ্ছে অন্য ওষুধের মতো একটি ঔষধ। হ্যাঁ। তো অ্যাজমার ক্ষেত্রে এই পুরো সামগ্রিক চিত্রটি দেখে মনে হচ্ছে যে অ্যাজমাটিকে আসলে নিয়ন্ত্রণ করার ব্যাপারে আরও একটু সোচ্চার হওয়া উচিত, এবং এই ওয়ার্ল্ড অ্যাজমা ডে, জিনা এবং সবাই মিলে যে কথাটি বারবার বলছে তা হচ্ছে আমাদের এই প্রতিরোধের জায়গাটাতে কাজ করতে হবে। কিন্তু আমরা বাংলাদেশিরা হেরে যাচ্ছি বারবার। আমাদের দেশে একটা বড় সমস্যা হচ্ছে বায়ু দূষণ, এবং বায়ু দূষণের কথাই যখন বলি আমরা একদম শীর্ষ অবস্থায় প্রায় থাকছি। আপনি কি মনে করেন এতে অ্যাজমা রোগীদের কন্ট্রোলের ক্ষেত্রে বা নিয়ন্ত্রণের ক্ষেত্রে কোনো রকম আলাদা কাজ করার সুযোগ আছে কিনা? হ্যাঁ, নিশ্চয়ই কাজ করার সুযোগ আছে। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, এবং প্রিভেনশন তো নিতেই হবে, কারণ এটা লাইফ লং একটা এমন একটা জিনিস যে ওষুধ খেতে হয়, প্রিভেনশন নিতে হবে। ওই জন্য আপনি যদি সুখী হবেন যে বাংলাদেশ লাং ফাউন্ডেশন থেকে অনেক রকম অনেক অনুষ্ঠান হচ্ছে, গোল টেবিল বৈঠক হচ্ছে, মত বিনিময় হচ্ছে, ওয়েবিনার হচ্ছে, বিভিন্ন রকমের পলিসি নেওয়া হচ্ছে গভর্নমেন্টের সাথে, এনজিওর সাথে, যাতে এই বায়ু দূষণ এবং অ্যাজমা প্রিভেনশন কীভাবে করা যায়।
তো যে ট্রিগার ফ্যাক্টরগুলো আছে, আমাদের দুর্ভাগ্য এমন যে আমাদের এই বাংলাদেশ সহ দক্ষিণ পূর্ব এশিয়াতে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর সবচেয়ে বেশি, এবং আমরা যারা ঢাকায় থাকি, ঢাকায় আমাদের সবচেয়ে বেশি। আমরা যারা বক্ষব্যাধির ফিজিশিয়ান আছি, আমরা কিন্তু গত এই কয়েক মাস যাবৎ আমরা কিন্তু এটা নিয়ে সারা দিন আমরা প্রচণ্ড রকমের মানে ঝামেলায় আছি যে প্রত্যেকটা রোগীই শ্বাসনালীর প্রদাহ, কিন্তু সবগুলোই অ্যাজমা না, অন্যও আছে। কিন্তু এই যে বায়ুমণ্ডলীয় যে পরিবর্তন, জলবায়ুর পরিবর্তন এবং যে বায়ু দূষণ, এইটাকে প্রথমেই আপনার মাথায় আনতে হবে, এইটাকে যে কোনো রকমই কন্ট্রোল করতে হবে। কিছু কিছুগুলো সম্ভব, যেমন ধরেন এনভায়রনমেন্টাল পলিউশনের মধ্যে ধরেন আমাদের যে গাড়ির ধোঁয়া, সেটা একটা ব্যাপার, সেগুলো গাড়িগুলোকে কন্ট্রোল করতে হবে। ব্রিক ক্লিনস আছে, সেগুলো কন্ট্রোল করতে হবে। এবং যে ডেভেলপমেন্ট ওয়ার্কগুলো হতে আছে, সেগুলো প্রপারলি কন্ট্রোল করতে হবে। তারপরে যেগুলো একটা পেশেন্টের অ্যাজমা শুধু এনভায়রনমেন্টাল পলিউশনই হয় না, আরও কারণে হয়, যেমন কিছু নিজের সচেতনতা, যেমন একটা নিয়মিত একটু এক্সারসাইজ, ডায়েটারি হ্যাবিট, একটু শ্বাসতন্ত্রের ব্যায়াম, এবং আপনার প্রপারলি টাইমলি ভ্যাকসিনেশন, ডাক্তারের কাছে রেগুলার ফলো আপ এবং অ্যাডভাইস মেনে নেওয়া, এগুলো টু ওয়ে মাল্টিপল ওয়েতে আসতে হবে। সরকার থেকে আসতে হবে, এনজিও থেকে আসতে হবে, আমাদের লাং ফাউন্ডেশন থেকে যেমন এগিয়ে আসছে, সরকার যদি এভাবে এগিয়ে আসে তাহলে কিন্তু এগুলো সম্ভব। এবং এই সব কিছুর সংমিশ্রণ করেই কিন্তু একটা সুস্থ জাতিকে একটা সুস্থ স্বাস্থ্য দেওয়া যাবে। অবশ্যই। এই যে আপনি বলছিলেন যে এক্ষেত্রে বিভিন্ন ধরনের অভ্যাস গড়ে তুলতে হবে, এই অভ্যাসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ অবস্থা হচ্ছে খাদ্যাভ্যাস। খাদ্যাভ্যাসের কথা ইদানিং চিকিৎসকরা খুব বেশি জোর দিয়ে বলছেন, এবং আমরা একটি রোগের নাম ইদানিং শুনতে পাই, জার্ড নামে একটি রোগ, যেটি নাকি অ্যাজমা রোগীকে বাড়িয়ে দিচ্ছে, সমস্যাকে বাড়িয়ে দিচ্ছে। এই ব্যাপারটি একটু জানতে চাই, এটি আবার কী ধরনের সমস্যা? আপনি মনে করেন যে খাদ্যাভ্যাস শুধু অ্যাজমা না, খাদ্যাভ্যাস দিয়ে সারা শরীরের অনেক রোগই প্রিভেন্ট করা যায়। তো খাদ্যাভ্যাসের যেটা করতে হবে সেটা হলো আসলে পেশেন্টকে মানে অ্যাওয়্যার হতে হবে যে কোন খাবারটা খেলে আমার শ্বাসকষ্ট হয়, আমার কাশি হয়, এইটা খেয়াল রাখতে হবে। 2 নম্বর হলো এই যে গার্ডের কথা বলছেন, সেটা হলো যে গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিসঅর্ডার। এটা হলো কিছু না, অ্যাসিডটা উপর দিকে শ্বাসনালীতে চলে আসে এবং রিপিটেডলি অ্যাজমা অ্যাটাকের মতো কাশি থাকে। তো এইটার জন্য কিন্তু আমরা যা কিছুই খাচ্ছি, বাজারে বলেন, আমাদের যা কিছুই বলেন, বাসায় বলেন, এগুলো নিয়ন্ত্রণ না করলে কিন্তু শ্বাসকষ্ট কন্ট্রোল করা যাবে না, 1 নম্বর। 2 নম্বর হলো আমাদের খাদ্যাভ্যাসটা, আমাদের দক্ষিণ পূর্ব এশিয়া খাদ্যার অভ্যাসটা আসলেই কিন্তু অ্যাজমার ফেভারে না। আবার সব খাদ্যই কিন্তু অ্যাজমা রোগীর জন্য খারাপ না। সুতরাং যেটা কেউ হয়তো বেগুনে অ্যালার্জি থাকতে পারে, কেউ ইলিশ মাছে থাকতে পারে, কেউ গরু মাছ থাকতে পারে, মাল্টিপল থাকতে পারে, কিন্তু এটা আমাদের আইডেন্টিফাই করতে হবে আমাদের অভ্যাস দিয়ে, যে কোনটা খেলে বাড়ে, কোনটা খেলে কমে, সেগুলো আইডেন্টিফাই করে যেটা বাড়ে সেটাকে বাদ দিয়ে আমরা বলবো। 2 নম্বর হলো যে একটা সুস্থ থাকার জন্য একটা ব্যায়ামের দরকার, এবং শরীরের ওজনটাকে একটা খুব ইম্পর্টেন্ট। ওজনটা বাড়ানো যাবে না, ওজনটা বাড়লে অনেক মাল্টিপল ঝামেলা হতে পারে। তো সেই ক্ষেত্রে ওজনটাকে নিয়ন্ত্রণ করা, নিয়মিত এক্সারসাইজ করা, মানে রেসপিরেটরি এক্সারসাইজ ছাড়াও ফিজিক্যাল এক্সারসাইজ করা, এবং আপনার খাদ্যাভ্যাস, লাইফস্টাইলের যে চেঞ্জগুলো করতে, এগুলো করলে শুধু অ্যাজমা না, অনেক রোগ থেকে উপকার পাওয়া যায়। অবশ্যই। আমরা কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায়ের আগে একটু জানতে চাই, যদি হঠাৎ করে কারো তীব্র মাত্রায় অ্যাজমা অ্যাটাক হয় এবং তাকে মনে হচ্ছে এই মুহূর্তে তার ইমার্জেন্সি কোনো ব্যবস্থা গ্রহণ করতে হবে, ওই মুহূর্তে কী করণীয়? যে যারা নিয়মিত ডক্টরের প্রেসক্রিপশন, লাইফস্টাইল মডিফিকেশন করে সব চলে, তাদের কিন্তু এবং তারা ভ্যাকসিনেশন করে ডাক্তারের পরামর্শ অনুযায়ী, এবং এই যে সকালে গরম, দুপুরবেলা বৃষ্টি, রাতে ঠান্ডা, কুয়াশা, এগুলো অ্যাভয়েড করে এনভায়রনমেন্টাল থেকে বেঁচে থাকতে হবে, তাদের কিন্তু একুট অ্যাজমা অ্যাটাক নিয়ে কারণ তো আসে না। কারা আসে? যারা এগুলো থেকে দূরে থাকে, যে মতো হঠাৎ করে ওষুধটি অ্যান্টি ইনফ্ল্যামেটরি ওষুধটা বন্ধ করে দিল, অথবা হঠাৎ করে বেশি ঠান্ডা থেকে আবার গরমে চলে আসলো, যে সাডেন যে এনভায়রনমেন্টাল যে টেম্পারেচার চেঞ্জটা, এতে শ্বাসনালী অতি সংবেদনশীল কারণে এটা একুট অ্যাটাক নিয়ে আসে। আমরা কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।